হামজা রাস্তায় দাঁড়িয়ে আছে। ঝাঁঝা রোদে শরীর জ্বলে যাচ্ছে, তবু নড়ছে না। তার চোখ মুখ শক্ত হয়ে গেছে। ব্রোকসকে মাটির দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ আগে নাইমা একটা ছেলের সাথে কথা বলছিল। ছেলেটার অঙ্গভঙ্গি দেখে মনে হয় তারা দুজন পূর্ব পরিচিত। কথা শেষে একসাথে অটোরিকশায় উঠেছে। ব্যাপারটা তার কাছে ভালো লাগেনি। গতকাল রাতের পর সে আর বাড়ি ফেরেনি, হাসপাতালেই ছিল। শেষ রাতের দিকে মশায় কামড়ে গায়ে লাল লাল দাগ বসিয়ে দিয়েছে। গরমে ঘেমে একাকার অবস্থা। শরীরের ক্লান্তি এবং মনের বিরক্তি মিলেমিশে একাকার অবস্থা। হামজা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। রোদ থেকে সরে দাঁড়িয়ে হাত উঁচু করে রিক্সা ডাকল। তার গা কুটকুট করছে। গা ধুতে না পারলে আর ভালো লাগবে না। নাইমা ব্যস্ত স্বরে বলল, চাচা একটু দ্রুত চালান, ওই যে ওই রিক্সাটা ধরতে হবে। অটোওয়ালা গাড়ির গতি বাড়িয়ে দিল। রোহান বলল, কে হয় তোমার? এমন ছটফট করছো কেন সেটাই বুঝতে পারছি না। আপনার বুঝতে হবে না, চুপ করে থাকুন। বারে, আমি কথাটা বললাম আর এখন আমাকেই চিনছ না? চমৎকার মেয়ে তুমি। নাইমা শক্ত চোখে রোহানের দিকে তাকালো। ততক্ষণে অটোওয়ালা রিক্সা ধরে ফেলেছে। রোহান চিৎকার করে বলল, মামা রিক্সা থামাও, রিক্সা থামাও মামা। রিক্সা থেমে গেল। তারা দুজন অটো থেকে নেমে কাছে গিয়ে দেখল রিক্সায় কেউ নেই। নাইমা বিস্মিত চোখে রোহানের দিকে তাকালো। রোহান বলল, মামা তুমি একটু আগে হাসপাতালের সামনে থেকে দুজন লোক নিয়ে এসেছো না? রিক্সাওয়ালা মাথা দোলালো। স্বাভাবিক গলায় বলল, মাত্রই ওদিকেই নামিয়ে দিলাম। কেন, কিছু হয়েছে? নাইমা বলল, কোথায় নামিয়ে দিয়ে এসেছেন আমাকে দেখাতে পারবেন? পারবো না কেন, রিক্সায় উঠেন, নিয়ে যাচ্ছি। আপনার রিক্সায় বসে ওনারা কোনো কথা বলেছে? সাধারণ কথাবার্তা বা যে কোনো কিছু? রিক্সাওয়ালা মাথা দোলালো। সহজ গলায় বলল, তারা কোনো কথাই বলেনি, শুধু জায়গার নাম বলেছিল। এই। নাইমা ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করল। ব্যাগ থেকে টাকা বের করে অটোওয়ালার হাতে দিল। কৃতজ্ঞ গলায় বলল, আপনাকে অনেক ধন্যবাদ, এটা রাখুন। রোহান আর চোখে তার দিকে তাকালো। নিচু গলায় বলল, এত টাকা দেওয়ার প্রয়োজন ছিল না। এতটুকু রাস্তায় দুজনের ভাড়া খুব বেশি হলে 50 টাকা, তুমি দ্বিগুণ দিয়েছ। খুশি হয়ে দিয়েছি। উনি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। হয়তো তুমি অনেক ধনী পরিবারের মেয়ে, তাই এভাবে খরচ করতে পারছ। 50 টাকা আমার কাছে অনেক কিছু। হিসাব করলে দুবেলা খাওয়া হয়ে যায়। নাইমা আর চোখে রোহানের দিকে তাকালো। ছেলেটা বেশ সহজ গলায় কথাগুলো বলছে, কোনো প্রকার সংকোচ ছাড়াই বলেছে। এমনভাবে বলছে যেন সে তার খুব পরিচিত কেউ একজন। নাইমার ভাবল না। তড়িগড়ি করে রিক্সায় উঠে বসলো। বসে রিক্সা চালাতে বলল। রোহানও লাফিয়ে তার পাশে গিয়ে বসল। নাইমা বলল, আপনি কোথায় যাচ্ছেন? রোহান ভাবলেশীন গলায় বলল, আপাতত মামা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি। এত সময় নষ্ট করলে কিন্তু তোমার সেই লোকের দেখা পাবে না। কাজে চুপচাপ থাকো। রিক্সা বেশ দ্রুত চলছে। বাতাসের ঝাপটায় নাইমার হিজাব উঠছে। দুজনের মাঝে বেশ অনেকটা জায়গা ফাঁকা। তবুও সে জবুথবু হয়ে একপাশে সরে বসেছে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। রোহান নাইমার দিকে তাকিয়ে আরও একটু দূরে সরে বসল। নরম গলায় বলল, খুব বেশি অস্বস্তি লাগলে তোমার কাঁধের ব্যাগটা মাঝখানে রেখে দাও। নাইমা ব্যাগ রাখল না। কঠিন মুখে বলল, এই মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি? তাই কোনো সন্দেহ আছে? আমি কুজুশি জানি, আইকিডো কৌশলও জানি। এক মুহূর্তে আপনাকে ফেলে দিতে পারবো। কিন্তু তুমি তো তেমন কিছু করছো না, বরং বিব্রত হয়ে সরে সরে বসছো, যেন প্রথমবার তোমার পছন্দের। রোহান কথা শেষ করতে পারল না। রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে হাত উঁচু করে বলল, লোক দুটো ওদিকে গিয়েছে। জায়গাটা বেশ নিরিবিলি, গাছপালায় ঘেরা। ইটের পথ দক্ষিণে চলে গেছে। নাইমা রিক্সা থেকে নেমে ভাড়া মেটালো। সাধারণত রিক্সাওয়ালারা বেশ বাচাল প্রকৃতির হয়, সারাক্ষণ কথা বলতে থাকে। তবে এই লোকটা তেমন নয়। নিজে থেকে কোনো কথাই বলছে না,
এতটা পথ একটা কথাও বলেনি, এমনকি ভাড়ার টাকা দেওয়ার পরও কিছু বলেনি। রিক্সা ঘুরিয়ে চলে গিয়েছে। নাইমা তীক্ষ্ণ চোখে চারদিকে তাকালো। ইটের পথে হাঁটতে লাগলো। রোহান বলল, এই পথটা বেশ নিরিবিলি, এভাবে যাওয়া ঠিক হবে না। তোমার ভাই পুলিশ নিয়ে আসলে তারপর যেও। সে কোথায় আছে কল দিয়ে দেখো। নাইমা তার কথার জবাব দিল না, হাঁটতে লাগলো। রোহানও তার পেছনে হাঁটছে, বেশ আয়েশ করে হেলে দুলে হাঁটছে, যেন হাঁটতে তার বেশ আরাম লাগছে। হঠাৎই নাইমা থামলো, বিরক্ত গলায় বলল, আপনি কোথায় যাচ্ছেন? তোমাকে অনুসরণ করছি। কেন অনুসরণ করছেন? কি চান আমার কাছে? আপাতত কিছুই চাই না। একা একটা মেয়েকে ফাঁকা রাস্তায় ছেড়ে দেওয়া ঠিক মনে হচ্ছে না। যে কোনো সময় বিপদ হতে পারে। আপনার থেকে কি মেয়েরা নিরাপদ থাকে যা আপনি আমার নিরাপত্তা দিচ্ছেন? কথাটা সে বেশ তাচ্ছিল্যের সুরে বলল। রোহান তার কথায় দমে গেল না, সামান্য কোনো প্রতিক্রিয়াও দেখালো না। নিজের মতো করে হাঁটতে লাগলো। নাইমা তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে দেখতে দেখতে সামনে এগিয়ে গেল। হামজা বাড়ি ফিরেই গোসলে ঢুকছে। ফ্রিজ থেকে বরফ বের করে বালতিতে চুবিয়ে রেখেছে। বরফ মেশানো পানি বেশ ঠান্ডা হবে। সে পানিতে হাত দিয়ে পানির শীতলতা পরীক্ষা করলো। বেশ ঠান্ডা হয়ে এসেছে। এক মগ উঠিয়ে গায়ে ঢেলে দিল। গায়ে পানি ঢালতেই তার শরীর জুড়িয়ে গেল। মনে হলো পৃথিবীর অন্য কিছুতে এই সুখ নেই। তবে তার সুখের সময় দীর্ঘস্থায়ী হলো না। মোবাইল বাজছে, সমানে বেজেই চলেছে। সে তড়িঘড়ি করে গায়ে গামছা পেঁচিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে আকরাম সাহেব বললেন, নাইমা নাকি আরিফকে দেখেছে। হাবিব পুলিশ নিয়ে সেখানে যাচ্ছে, তুমি গেলে যেতে পারো। কোথায় দেখেছে? আকরাম সাহেব জায়গার নাম বললেন। হামজা কোনো রকমে গা মুছে কাপড় পরে নিল। তানজিলার ঘর থেকে চিঠি দুটো নিয়ে বেরিয়ে দ্রুত বেরিয়ে গেল। এখানেই পথ শেষ। সামনে মরা খাল। খালে সামান্য পানি আছে। বৃষ্টি রকমের কালো এবং পচা গন্ধ। নাইমা খালের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। রোহান একটু দূরে হাত পা ছড়িয়ে মাটিতে বসে আছে। এতটা পথ হেঁটে এসে সে বেশ ক্লান্ত। হাবিব তার পাশে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছে। পুলিশেরা এদিক ওদিক আরিফের খোঁজ করছে। দারোগা সাহেব বেশ গম্ভীর গলায় বললেন, এই ছেলে, তুমি আরিফকে চেনো কিভাবে? রোহান চমকে তার দিকে তাকালো। নাইমা বলল, ইনান হাসপাতালে ভর্তি, জীবন মরণ অবস্থা। পৃথিবীর কোনো বাবাই এই পরিস্থিতিতে গা ঢাকা দিয়ে থাকতে পারে না। আমার কেন যেন মনে হচ্ছিল আরিফ ভাই ইনানকে দেখতে আসবে, অন্তত নিজের কানে ওর অবস্থা জানতে চাইবে। তাই হামজা ভাইয়ের কাছ থেকে আরিফ ভাইয়ের একটা ছবি নিয়েছিলাম। উনি হাসপাতালের সামনেই দাঁড়িয়েছিল, তাই ওনাকে আরিফ ভাইয়ের ছবি দেখাই। উনি বললেন, মাত্রই এই লোকটাকে রিকশায় যেতে দেখেছেন। দারোগা সাহেব ঘাড় ফিরিয়ে নাইমাকে দেখলেন। রোহানের দিকে তাকিয়ে বললেন, এসব সত্যি? রোহান বলল, হ্যাঁ সত্যি। ছবি চেহারার সাথে লোকটার চেহারা হুবহু মিলে যায়। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এত দূর আসতে গেলে কেন? মেয়ে মানুষকে সঙ্গ দিতে। এমনিতে আমার কোনো কাজ নেই, বেকার ঘুরে বেড়াই, বয়সটাও বান্ডুলে। মেয়ে মানুষ কিছু বললে তাকে সাহায্য না করে কিভাবে থাকব? সে এত স্পষ্ট গলায় কথাগুলো বলল যে দারোগা সাহেবও চমকে গেলেন। ঘন্টা দিয়ে খোঁজাখুঁজির পরও আরিফের দেখা মিলল না। দারোগা সাহেব বললেন, ফসকে গিয়েছে, কিন্তু কতক্ষণ এমন করে পালিয়ে থাকবে? ধরা তোকে পড়তেই হবে। হাবিব অল্প হাসল। নাইমা কিছু বলল না, ওখানেই দাঁড়িয়ে রইল। পুলিশ চলে যাওয়ার পর হামজা সেখানে পৌঁছালো। হতাশ গলায় বলল, আরিফ ভাইকে পাওয়া যায়নি না? হাবিব তার কথার জবাব দিল, না, তাকে পাওয়া যায়নি, অনেক খোঁজা হয়েছে। হয়তো সে এখানে আসেনি। ভুলভাল মানুষের কথা শুনে সবার এত খাটাখাটুনি হলো। কথাগুলো সে নাইমাকে টিটকারি করেই বলল। নাইমা বলল, আপনার এখানে আসতে তো দেরি হলো কেন? ভাইয়া তো বলল। তাকে জানানোর প্রায় সাথে সাথে আকরাম চাচাকে কল দিয়ে সব বলেছে। বাড়িতে গিয়েছিলাম, তাছাড়া জায়গাটা আমার পরিচিত নয়। খুঁজে খুঁজে আসতে দেরি হয়ে গিয়েছে। পুলিশ প্রায় 2 ঘন্টার মতো খোঁজাখুঁজি করেছে।
এতটুকু পথ খুঁজতে এত সময় লাগে না। কি বলতে চাইছেন? আপনার কাঁধের কাছে সামান্য কেটে গিয়েছে। মনে হচ্ছে এখানে আসার পথে কিছু হয়েছে, কেউ আপনাকে আক্রমণ করেছিল। হামজা বিড়বিড় করে বলল, শকুনের চোখ, কাঁধের কাছে কেটে গিয়েছে সেটুকুও দেখে ফেলেছে। কি হলো, কথা বলছেন না কেন? গাছের ডালে খোঁচা খেয়েছি। যাই হোক, আরিফ ভাইয়ের চিঠি সুমি বিছানার ওপর রেখে গিয়েছিল। নাইমা চিঠি দুটো হাতে নিল, নেড়ে চেড়ে দেখে বলল, এই চিঠির লেখা নতুন নয়, বেশ পুরনো মনে হচ্ছে। কিভাবে বুঝতে পারলেন? এদিকে দেখুন, চিঠির উল্টো পাশে লেখা বেশ স্পষ্ট এবং লেখা চারপাশে কালি ছড়িয়ে পড়েছে। যদিও খুব অল্প, তবুও পড়েছে। পুরনো কাগজ, তাই একটু ভাঁজ, মলিনতা বা হলদেটে ভাব চলে এসেছে। তাছাড়া বলপেনের কালি সময়ের সাথে কিছুটা বিবর্ণ হয়ে যায়। মাত্র কদিন হলো আরিফ ভাই নিখোঁজ হয়েছে। সেই চিঠি পাঠালে লেখা অন্যরকম থাকতো। এর মানে চিঠিটা অন্য কেউ লিখেছে, কিন্তু তা কিভাবে সম্ভব? তানজিলা আপা নিজে বলেছেন হাতের লেখাটা আরিফ ভাইয়ের। চিঠি কে লিখেছে জানি না, তবে এদিকে দেখেন। বিশ্বাস করো, তোমাদের থেকে দূরে সরে গিয়ে আমি ভালো নেই। পরিস্থিতি বাধ্য করছে, আমি খুব দ্রুতই ফিরে আসব। এই কথাগুলো পরে লেখা, মানে সদ্যই লেখা হয়েছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পারছি। আমাদেরকে সুমির বাড়িতে যেতে হবে। তার সাথে দেখা করলে সব প্রশ্নের উত্তর পাব। হাবিব বলল, সুমি তার বাড়িতে নেই। খোঁজ নিয়ে জেনেছি সে তার বোনের বাড়িতে গিয়েছে। কাল রাতের বাসে চলে গিয়েছে। নাইমা হতাশ গলায় বলল, ভাইয়া, এখন আমরা কি করব? আপাতত বাড়িতে ফিরব। দুপুরের খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। হামজা সাহেব বাইক চালাতে পারেন? হামজা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হাবিব বলল, তাহলে আপনিই চালান। নাইমা, দাঁড়িয়ে থাকিস না, বাইকে ওঠ। নাইমা বাইকে উঠল। হাবিবের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, তোমাকে আরও একটা কাজ করতে হবে। আমার মন বলছে এসব খুনি এবং তার সঙ্গীদের সাজানো নাটক। মিষ্টির বিষ বাড়ি যে কেউই খেতে পারত। এতে করে কেসের সন্দেহ সুমির উপর পড়বে। পুলিশ সুমিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এই সুযোগে সে পালিয়ে যাবে। তুই কাকে সন্দেহ করছিস? আরিফ ভাইকে। আজকের ঘটনা থেকে বোঝা যায় সে কোনো বিপদে পড়েনি। বিপদে থাকলে হাসপাতাল পর্যন্ত আসতে পারত না। ভালো বলেছিস। তুমি বাস স্ট্যান্ডে চলো। আরিফ ভাই আজকে শহর ছেড়ে চলে যাবে, হয়তো এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে। চিন্তা করিস না, পুলিশ এই ব্যাপারটা দেখছে, ওরাই খোঁজ নেবে। নাইমা চুপ করে গেল। হামজা বেশ ভালো বাইক চালায়, ধীরে সুস্থে শান্ত ভঙ্গিতে, তাড়াহুড়ো নেই। হাবিব তাকে আরেকটু জোরে চালাতে বলল। দুপুরের রোদ পড়ে গেছে প্রায়, ছায়া বড় হয়ে এসেছে। হামজা বাইকের গতি বাড়ালো। তার মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। সেই সাথে সে খুবই বিস্মিত হয়েছে। আশা করেনি চিঠির ব্যাপারে নাইমা এতটা বুঝে ফেলবে। মেয়েটা বেশ বুদ্ধিমতী, তবে তার বুদ্ধির ধার ঠিক কতটা সময়ের সাথে বোঝা যাবে। দারোগা সাহেব চেয়ারে বসে পা দোলাচ্ছেন। তার ভ্রুজোড়া কুঁচকে আছে, গলার স্বরে শুষ্কতা। খোঁজ পেয়েছ? তমা বলল, ইয়েস স্যার, আপনার ধারণাই ঠিক। আরিফ ঢাকার বাসে রওনা দিয়েছে। এতক্ষণে পদ্মা ব্রিজ কাছাকাছি চলে গিয়েছে। ইনফর্ম করে দিয়েছ? দিয়েছি স্যার। সে আর পালাতে পারবে না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমাদের হাতে ধরা পড়বে। দারোগা সাহেব হাসলেন। তার কুঁচকে থাকা ভ্রুজোড়া মসৃণ হয়ে এসেছে। আজকের বিকালটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। চারপাশে আলো ছড়িয়ে পড়লেও যেন একরকম থমকে থাকা সময়। নাইমা নিজের পড়ার টেবিলে বসে আছে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কেসের হিসাব মিলছে না। আরিফ সব কিছুর জন্য দোষী, একথা সে মানতে পারছে না। অথচ নাইমা নিজেও জানে এটাই সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। সে আরিফের চালাকিগুলো বুঝতে পারছে। নাইমা খাতা খুলল। এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবটা খুব গুছিয়ে লিখল। প্রথম সন্দেহভাজন আরিফ। টাকা মার হয়ে যাওয়ার কারণে আরিফই সুরভিকে খুন করেছে, কেননা সে বাড়ির দলিলপত্র জমা রেখে লোন নিয়েছিল। এত টাকা শোধ করা তার পক্ষে সম্ভব না। ব্যাপারটা জানাজানি হলে সে নিজের বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারত না। অন্যদিকে সে জানত সুরভি ওই দিন খুন হবে, এজন্য তানজিলাকে যেতে নিষেধ করেছিল। কিন্তু তানজিলা তার কথা শোনেনি। সে হিমিকে সাথে নিয়ে সুরভির বাসায় যায়।
এবং ঝামেলা তৈরি করে। হিমিকে বাঁচাতে আরিফের গোয়েন্দা ঠিক করারও দুটো কারণ আছে। এক, ছোট বোনের অবস্থা দেখতে পারছিল না। দুই, তার ঠিক করা গোয়েন্দা কখনো তাকে সন্দেহ করবে না। সব কিছুই পরিকল্পনা মতো চলছিল, কিন্তু পুলিশ তার চালাকি ধরে ফেলে। ছুরি ছড়ার দক্ষতা, তানজিলাকে যেতে নিষেধ করা, হত্যার কারণ, সবকিছু মিলিয়ে সন্দেহের তীর তার দিকেই যায়। আরিফ পুলিশের সন্দেহ বুঝতে পেরে গা ঢাকা দেয়। সুমিকে দিয়ে তানজিলাকে চিঠি পাঠিয়ে পরিবারের লোকদের দুশ্চিন্তামুক্ত রাখতে চেষ্টা করে, কিন্তু ইনান অসুস্থ হওয়ায় তার সব পরিকল্পনা নষ্ট হয়ে যায়। পিতৃত্বের টানে সে ছেলের খোঁজ নিতে আসে। দ্বিতীয় সন্দেহভাজন সুমি, সেও এই হত্যার সাথে জড়িত। যেহেতু তারও টাকা মার গিয়েছে, তাই তার এখানে অমত করার কারণ নেই। সে আরিফের কথায় চিঠি দিতে এসেছিল। তাদের এই পরিকল্পনাটাও বেশ পুরনো, টাকা পাবে না জানার পরই তৈরি করা হয়েছে। এতদিন শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল। নাইমা এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরল, সরু গলায় বলল, কিন্তু আরিফ ভাই এসব করলে সুরভি বাসায় তার শার্টের মতো শার্ট কে রাখলো? আর কেনই বা রাখলো? হত্যাকারী নিশ্চয়ই তার অপরাধের প্রমাণ রাখতে চাইবে না। তাছাড়া ওই শার্ট অর্ডার দিয়ে আনা হয়েছে। মোহন লোকটা মোটা খরচ করে কাজটা করেছে, আবার সেও সুরভিকে টাকা দিয়েছে। তবে কি এই কেসের সাথে মোহন জড়িত, নাকি অন্য কেউ? সবকিছু এখন পর্যন্ত ঘোলাটে হয়ে আছে, কুয়াশার চাদরে মোড়ানো, লক্ষ্য স্পষ্ট হচ্ছে না। নাইমা সময় নিয়ে চিন্তা করল। সন্ধ্যায় নববীকে ডেকে বলল, ভাবি, তোমার সাথে ভাইয়ার কথা হয়েছে? তখন আমাকে নামিয়ে দিয়ে সেই যে গেল, তারপর থেকে তো আর বাড়ি ফিরছে না। মাত্রই কল দিলাম, কিন্তু মোবাইল বন্ধ। নববী বলল, তোমার ভাই বলেছে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, দুশ্চিন্তা না করতে। এতটুকু বলেছে? হ্যাঁ, এতটুকুই বলেছে। কথাটা বলে সে কান খাড়া করলো, বাইকের শব্দ শুনে বলল, ওই তো তোমার ভাই এসে গিয়েছে। নাইমা হাসি হাসি মুখ করে বাইরে ছুটে গেল। বারান্দায় দাঁড়িয়ে উঁচু গলায় বলল, ভাইয়া, মুখ হাত ধুয়ে জলদি এদিকে এসো, তোমার সাথে কথা আছে। তুমি? সে কথা শেষ করতে পারল না। রোহানকে দেখে চমকে উঠল। দ্রুত হাতে ওড়না দিয়ে মুখ ঢেকে বলল, ভাইয়া, তুমি ওনাকে কেন নিয়ে এসেছো? হাবিব বলল, তোর কথা মতো থানায় গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে ওর সাথে দেখা হলো। নাইমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হাবিব বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? নামাজ পড়েছিস? সে মাথা দোলালো। তাহলে নামাজ পড়ে আয়, নববীকে বল আমাদের দুজনকে খেতে দিতে। রোহান, তুমি কি নামাজ পড়বে? তাহলে আমার সাথে পুকুর ঘাটে এসো, অজু করে নেবে। রোহান হাবিবের পেছনে গেল। দুজনে নামাজ শেষ করে খেতে বসলো। নাইমা বলল, থানায় গিয়ে কি কিছু জানতে পারলে? আরিফ ধরা পড়েছে, বাসে করে ঢাকায় যাচ্ছিল। পদ্মা ব্রিজ পর্যন্ত গেলে সেখানকার পুলিশ ওকে গ্রেফতার করেছে। এসব তুমি কি বলছো? আরিফ ভাই কি কিছু বলেছে? এখনো কিছু জানা যায়নি, যেহেতু এখন পর্যন্ত আরিফ শুধুমাত্র সন্দেহভাজন। তাই ওই থানায় সরাসরি মামলা হবে না, আরিফকে এখানে নিয়ে আসা হবে। হয়তো এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে, কাল সকালে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ভাইয়া, তোমার কি মনে হয় আরিফ ভাই খুন করেছে? আমি এখনো নিশ্চিত নই। তোর কথা মতো মোহন, তমাল, সবুজ, প্রদীপ এবং সীমা, এদের ব্যাপারে খোঁজ নিয়েছি। সেরকম কিছু জানতে পারলে? পেরেছি, খাওয়া শেষে শান্তভাবে বলছি। রোহান, তুমি এখন ফিরে যেতে চাও? রোহান অল্প হেসে বলল, আপনি খুব ভালো মনের একজন মানুষ। বহুদিন বাদে এমন ভালো মন্দ খাবার খেলাম। অনুমতি দিলে আমি এখন ফিরে যেতে চাই। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তাহলে একা যেতে পারবে নাকি নামিয়ে দিয়ে আসবো? সমস্যা নেই, আমি যেতে পারবো। আপনাদের কিছু লাগলে নিঃসংকোচে বলতে পারেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। নাইমা বলল, যে কোনো কাজ বললেই করবেন? করব। কি করতে হবে? দুজন লোকের ব্যাপারে খোঁজখবর নিয়ে দিতে পারবেন? হাবিব বলল, তুই কাদের ব্যাপারে কথা বলছিস? সুরভি এবং তার বাড়ির মালিক।
তোর মাথা ঠিক আছে? ও কিভাবে তাদের ব্যাপারে খোঁজ নেবে? রোহান বলল, সমস্যা নেই, আমি পারবো। বাড়ির ঠিকানা এবং নাম বললেই হবে। নাইমা তাকে মকবুল সাহেবের বাড়ির ঠিকানা দিল। চিকন গলায় বলল, সুরভি মারা গিয়েছে, আর উনি যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের নাম মকবুল। ব্যাপার না, এতটুকুই যথেষ্ট। নাইমা বলল, যতটা মনে করছেন কাজটা ততটাও সহজ নয়। ভেবে বলুন, আপনি পারবেন? কাল সকাল 9টায় হাসপাতালের সামনে থাকব এবং আমার সাথে এই দুইজনের খবরও থাকবে। নাইমা শান্ত চোখে তাকালো। হাবিব বলল, তোর কথা শেষ হলে এখন ওকে বিদায় জানানো উচিত। মেঘ ডাকছে, ঝড় বৃষ্টি শুরু হতে পারে। নাইমা সরে দাঁড়ালো। রোহান ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। সে যেতেই নাইমা বলল, ভাইয়া, ওই ছেলেটা তোমাকে কি এমন বলেছে যে সোজা বাড়িতে নিয়ে এলে? হাবিব শুকনো গলায় বলল, ছেলেটা এতিম, মা বাবা কেউ নেই। কথায় কথায় বলল, কখনো নাকি ঘরে তৈরি খাবার খায়নি, তাই নিয়ে এসেছে। নাইমার কথা বাড়ালো না, হাবিবকে সাথে নিয়ে নিজের ঘরে গেল। হাবিব বলল, আমি আরিফের অফিসের পিয়নের সাথে কথা বলেছি। লোকটা বেশ ভালো, আগ্রহ দেখে আমার সব কথা জবাব দিয়েছে। কি জানতে পারলে? টাকা হারিয়ে সবার অবস্থা করুন। তমাল তো প্রায় পাগল হয়ে গেছে। একদিন অফিসে সবার সামনে সুরভিকে হুমকি দিয়েছিল, বলেছিল টাকা না পেলে সে সুরভিকে খুন করে ফেলবে। কিন্তু তারপর আর কোনো ঝামেলায় জড়ায়নি। আরিফ শার্টের ব্যাপারটা নিয়ে মোহনদের বাড়িতে গিয়েছিল। ওখানে তাদের বেশ ঝামেলা হয়েছে। মোহন পুলিশের কাছে এই নিয়ে অভিযোগও জানিয়েছে। তুমি আর কারোর সাথে কথা বলেছ? বলেছি, প্রদীপের সাথে দেখা করেছিলাম। সে বলল, এসব খুনের ব্যাপারে তার কোনো হাত নেই, এমনিতেই বউ ছেলে নিয়ে পথে বসেছে, নতুন কোনো ঝামেলায় জড়াতে চায় না। তোমার কাউকে সন্দেহ হয়? সীমা নামের মেয়েটাকে আমার বেশ সন্দেহ হয়। শুনেছি সুরভির চাকরির ব্যাপারে সীমা সুপারিশ করেছিল। তাছাড়া আমি কথা বলতে গেলেও বেশি বেশি বলেছে। কেস শুরুর পর এতদিন হয়ে গেছে, মোহন, তমাল, সবুজ, প্রদীপ, সীমা এদের কারোর সাথে কখনো দেখা হয়নি। পুলিশ সবার সাথে কথা বলেছে, একবার নয় বহুবার বলেছে। তবে সেদিন ওরা সবাই অফিসে ছিল, সিসিটিভি ফুটেজ আছে। শুধুমাত্র আরিফ এবং সুরভি এরা দুজনে অফিসে ছিল না। আরিফের প্রতি সন্দেহ এখান থেকে গাঢ় হয়েছে, বুঝতে পারছি। আবার সেই ছুরি নিক্ষেপ প্রতিযোগিতা আরিফ জিতেছিল, সবকিছু মিলিয়ে। আজকে কিছু জানতে পারলে? দারোগা সাহেব কিছু বলেছেন? আরিফকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর সব জানা যাবে। হিমি কাল জামিন পাচ্ছে। ভাইয়া, তুমি কি খুব ক্লান্ত? একথা জানতে চাইছিস কেন? হাসপাতালে যেতে চাই, তানজিল আপুর সাথে কথা বলতে হবে। এমনিতে তার শরীর ভালো না। আরিফ ভাই গ্রেফতার হয়েছে জানলে পুরোপুরিভাবে ভেঙে পড়বে। তাছাড়া ওই চিঠির ব্যাপারে আমার জানার আছে। 10 মিনিট জিরিয়ে তারপর যাব। নাইমার মুখে হাসি ফুটে উঠল। উজ্জ্বল গলায় বলল, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, সুমির ব্যাপারে কিছু জানতে পারলে? পুলিশ তাকেও খোঁজার চেষ্টা করছে। মিষ্টিগুলো ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দোকানদারকেও জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নাও, আমি তৈরি হয়ে নিচ্ছি। ঠিক 10 মিনিট পর নাইমা হাবিবের দরজায় কড়া নাড়ল। হাবিব বলল, সদর দরজার কাছে দাঁড়া, বাইক বের করি। রাতের আকাশে চাঁদতারা নেই, ঘুটঘুটে অন্ধকারে বাইক চলছে। নাইমা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সারা পথ কোনো কথা বলল না। হামজা হাসপাতালের বারান্দায় বসে বাদাম খাচ্ছে। সে তাদের দেখে উঠে দাঁড়ালো। স্বাভাবিক গলায় বলল, ইনান এখন আইসিইউতে, দেখা করা যাবে না। নাইমা বলল, ইনানকে দেখতে আসিনি, তানজিল আপুর সাথে কথা বলবো। 4 তলায় বারান্দার শেষ বেডে খালা আছে। আরিফ ভাই ধরা পড়েছে, কথাটা জানতেন? হামজা চমকে উঠল। ব্যস্ত গলায় বলল, না, আমি কিছু জানি না। কখন ধরা পড়েছে? হাবিব বলল, ঢাকায় যাচ্ছিল, পথে ধরা পড়েছে। ওহ আচ্ছা। আরিফ ভাই ঢাকা যাচ্ছে, কথাটা আপনি জানতেন না? একথার মানে কি? আমি কিভাবে জানব? আপনি তদন্ত শুরু করেছেন বেশ অনেক দিন, এর মধ্যে শার্টের ব্যাপার ছাড়া অন্য কোনো তথ্যের সন্ধান পাননি। আপনি কি নিজের কাজে ফাঁকি দিচ্ছেন? হামজা কথার জবাব দিল না, শান্ত চোখে নাইমার দিকে তাকালো। নাইমা বলল,
সত্যি বলতে আপনি আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন। আপনার সংগ্রহ করা তথ্য আমাকে জানাতে চাননি, অথচ আপনি জানতেন আমাকে শুধুমাত্র হিমির মন রক্ষার জন্য বলা হয়েছিল। হামজা বলল, ঠিক ধরেছেন। আমি আপনাকে কিছুই বলিনি, কারণ আমার পর অন্য কাউকে ডাকাটা আমার ভালো লাগেনি, তাই কোনো কিছু ভাগ করে নিতে চাইনি। আরিফ ভাই নিখোঁজ, ইনানকে বিষ দেওয়া হয়েছে, তবু আপনি আমায় কিছুই বলেননি, কারণ আপনিও আমার মতো আরিফ ভাইকে দোষী ভাবছেন। হামজা মুখ ঘুরিয়ে নিল। সে আশা করেনি নাইমা এত কিছু বুঝে ফেলবে। হামজা নিজেও আরিফকে সন্দেহ করে। আরিফ নিখোঁজ হওয়ার পর হামজা সব জায়গায় তার খোঁজ করেছে। কোথায় যেত, কি করতো, সব কিছু খোঁজ নিয়ে জানতে পারল সুরভি খুন হওয়ার 2 সপ্তাহ আগে থেকে আরিফ প্রতিদিন বিকেলে নদীর পাড়ে একটা ফাঁকা জায়গায় যেত। সেখানে অনেক দূর থেকে সঠিক নিশানায় ছুরি ছোড়া প্র্যাকটিস করত। সম্পূর্ণ সন্দেহ আরিফের দিকে আসতে এতটুকুই যথেষ্ট। নাইমা বলল, কি ভাবছেন? হামজা হড়বড় করে বলল, কিছু না, আমি কিছু ভাবছি। আগামীকাল হিমির জামিন হবে। ও মুক্তি পেলে আমি এই কেস নিয়ে আর মাথা ঘামাবো না। তখন আপনি নিজের মতো করে তদন্ত করতে পারবেন। হামজা চুপ করে রইল। হাবিব একটু দূরে চেয়ারে বসে আছে, তার চোখে মুখে ক্লান্তির ছাপ। নাইমা বলল, তবে কি জানেন, আমার মনে হয় না আরিফ ভাই এই খুনের সাথে জড়িত। নিজেকে আড়াল করার জন্য সে নিশ্চয়ই তার পরিবারের কাউকে ঢাল বানাবে না। কি বলতে চাইছেন? নাইমা অল্প হাসল, তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। হামজা তার পেছনে ছুটে গিয়ে বলল, পরিস্থিতি জটিল হয়ে গেছে। আরিফ ভাইয়ের কিছু হলে ইনানের জীবন অনিশ্চিত হয়ে যাবে। বাবা ছাড়া বেড়ে ওঠা খুব কঠিন। আমার মনে হয় আমাদের এক হয়ে কাজ করা উচিত, অন্তত ইনানের জন্য হলেও। নাইমা হামজার দিকে তাকালো। হামজা বলল, এভাবে তাকালে আপনার ভাই অন্য কিছু ভাববে। যেহেতু আমি প্রথমে বলেছি, তাই আপনার উচিত ব্যাপারটা নিয়ে ভেবে দেখা। আমি যা জানি তা সব কিছু আপনাকে বলেছি, কিন্তু আপনি কিছু বলেননি। বলার মতো কিছু থাকলে বলেন, আমার যোগ্যতায় সম্ভব হলে সাহায্য করব। তানজিল আপার সাথে কথা বলা উচিত। আপনি এখনো বলেননি? না, তিনি অসুস্থ ছিলেন, তাই বিরক্ত করিনি। তানজিলা নাইমাকে দেখে বেশ খুশি হলো। নাইমার হাত ধরে বলল, তুমি এত রাতে আসতে গেলে কেন? সমস্যা নেই, ভাইয়ার সাথে এসেছি। আপনার সাথে কথা বলা জরুরি। কি জানতে চাও? সেদিন সুমির ব্যবহার কেমন ছিল? আপনাদের মধ্যে কি কি কথা হয়েছে? তেমন কোনো কথা হয়নি। সুমির ব্যবহারও স্বাভাবিক লাগছিল। যে টবে টাকার চিঠি পেয়েছেন, সেই টবটা কে এনেছিল? আরিফ এনেছিল। বেশ কিছুদিন আগে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিল। সাধারণ টব ভেবে ছাদে রেখে দিয়েছিলাম। কোথা থেকে কিনেছিল কিছু জানেন, বা তেমন কিছু? তানজিলা না সূচক মাথা দোলাল। নাইমা রেশমা বেগমের কাছে সেদিন সন্ধ্যার ঘটনা জানতে চাইল। তিনি তাকে সব খুলে বললেন। ঘণ্টাখানেক পর হাবিব বলল, কথা শেষ হলে বাড়িতে চল, রাত হয়ে গেছে। রেশমা বেগম বললেন, বাবা তোমরা তো কিছু খেলে না। হাবিব বলল, আজ থাক, রেজেকে থাকলে নিশ্চয়ই আপনার বাড়িতে গিয়ে আপনার হাতে রান্না খাবো। তানজিলা হামজাকেও বাড়ি চলে যেতে বলল। হামজা কথা বাড়ালো না, নাইমাদের সাথে বেরিয়ে এলো। নাইমা বলল, আজকে আপনার সাথে আরিফ ভাইয়ের দেখা হয়েছিল? মানে, এ প্রশ্ন করছেন কেন? আপনার কাঁধের কাটা দাগটা নখের আঁচড়। আমার ভাইপো বেশ ছোট, প্রায় ওর নখ দিয়ে আমায় আশ্রয় দেয়। আমি খুব ভালো করে নখের আঁচড় চিনি। তাছাড়া ঠোঁটের কোণেও কেটে গিয়েছে। সেই কাটা ঢাকতে আপনি তখন পান চিবুচ্ছিলেন। আপনি আমায় মনোযোগ সহকারে দেখেছেন। বেশ বিস্ময়কর ব্যাপার। কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আপনি আরিফ ভাইকে দেখেছেন কিনা সেটা বলেন। অপরিচিত কেউ আঘাত করলে আপনি বলতেন, লুকিয়েছেন মানে আঘাতকারী আপনার পরিচিত। যতদূর জানি এই শহরে আপনার পরিচিত শুধু আরিফ ভাইয়ের পরিবার। অনুমান করা কঠিন কিছু না। তাছাড়া ওই পথে গাছ আছে ঠিক, তবে কাঁধের কাছে আঘাত লাগবে এমন গাছ চোখে পড়েনি। হামজা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। গলার স্বর অনেকখানি নিচু করে বলল, দেখেছিলাম, তবে থামানোর আগে আমায় আঘাত করে পালিয়ে গিয়েছে। বলেছে এটাই একমাত্র পথ। নাইমা আর কথা বাড়ালো না।
হাবিবের সাথে বাইকে উঠল। রোহান রাস্তার পাশে ঝোপের মধ্যে বসে আছে, সাথে তার সমবয়সী একটা ছেলে। মশার কামড়ে ছেলেটা বেশ বিরক্ত। রোহান, তোর কাজবাজ হয় না, এত রাতে এখানে কেউ বসে থাকে? আহ দাঁড়া না, এদিকে গিয়েছে, এখনই ফিরবে। তখন থেকে বলছিস এদিকে গিয়েছে। কে গিয়েছে? মকবুল সাহেব গিয়েছে। ফেরার পথে ওনাকে ধরবো। ধরে কি করবি? লোকটার পেটের কথা বের করতে হবে। সে কেন তোকে তার পেটের কথা বলবে? রোহান একটা বোতল বের করলো, হাসি মুখে বলল, এটা খেলে সবাই সত্যি কথা বলে। কি এটা? সস্তা নেশার জিনিস। চুপচাপ দেখ আমি কি করি। ছেলেটা দীর্ঘশ্বাস ছাড়ল। খানিক বাদে মকবুল সাহেব আসলেন। রোহান তার পেছনে ছুটে গিয়ে বলল, চাচা, আপনার টাকা পড়ে গিয়েছে, আপনার টাকা পড়ে গিয়েছে। মকবুল সাহেব দাঁড়ালেন, পেছনে ফিরে লাইট রোহানের মুখের ওপর আলো ফেললেন। তেতো গলায় বললেন, এই ছেলে, কি টাকা টাকা করছো? কার টাকা? রোহান 500 টাকার চকচকে দুটো নোট তার সামনে উঁচু করে ধরল। বিড়বিড় করে বলল, এক মেয়ের সামনে ভাব নিতে গিয়ে সারা মাসের টাকা চলে যাচ্ছে। বিড়বিড় করে কি বলছো? রোহান মকবুল সাহেবের হাতের নোট দুটো ধরিয়ে দিল। মকবুল সাহেব নোটের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দুটো চকচক করছে। নাইমা ঠিক 8:45 হাসপাতালের সামনে নামলো। গতরাতে বৃষ্টি হয়েছে। রাস্তার পাশে পানি কাদা জমে আছে। সে এক পাশে সরে গিয়ে খুব সাবধানে পা ফেলতে লাগলো। রোহান বলল, পানি কাদার মধ্যে গিয়ে ভাব না নিয়ে পরিষ্কার রাস্তা হাঁটতে কি খুব সমস্যা হয়? নাইমা চমকে তার দিকে তাকালো। বিস্মিত গলায় বলল, ভেবেছিলাম আপনি আসবেন না। তোমার ভাবনা তাহলে ভুল হলো বলো। হতেই পারে। যাই হোক, কি জানতে পারলেন? অনেক কিছু জানতে পেরেছি। এতটা জেনেছি যে শুনলে চমকে উঠবে। কিভাবে বুঝবো আপনি সত্যি বলছেন? রোহান অল্প হাসল। হালকা গলায় বলল, জানি আমার কথা বিশ্বাস করতে কষ্ট হবে, তাই রেকর্ড করে নিয়ে এসেছি। তোমার এই খবর সংগ্রহ করতে গিয়ে সারা রাত মশার কামড় খেতে হয়েছে। আমি আপনাকে এত কষ্ট করতে বলিনি। কেমন মেয়ে তুমি? তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি সামান্য ধন্যবাদটুকু দিতে চাইছো না। এটা কি ঠিক? হ্যাঁ, আপনি কি খোঁজ নিয়ে এসেছেন সে কথা এখনো জানি না। রাস্তায় দাঁড়িয়ে জানবে নাকি কোথাও বসবে? 4 ঘন্টার পরিশ্রম 2-1 মিনিটে শেষ হবে না। হাসপাতালের সামনে সিঁড়ি বাঁধানো পুকুর। নাইমা রোহানের সাথে সিঁড়িতে গিয়ে বসলো। নরম গলায় বলল, এবার বলুন, কি জানতে পারলেন? সুরভি, মানে সেই মহিলা খুন হয়েছে, তার সাথে বুড়ো মকবুলের অন্যরকম সম্পর্ক ছিল। এ কথার মানে? অন্যরকম মানে কেমন? অন্যরকম মানে বুঝতে পারছো না? আরে ওই রকম সম্পর্ক ছিল, 19-20 যাকে বলে আর কি। ছি, এসব কি বলছেন? আরে বাবা, ওই বুড়ো আমায় নিজেই বলেছে। সে সুরভিকে পছন্দ করত। ভাড়ায় ওঠার পর থেকে সুরভিকে নাকি ওর ভালো লাগতো। বেশ কয়েকবার লাইন মারার চেষ্টা করেছে। নাইমা বিস্মিত চোখে তাকিয়ে রইল। রোহান তার চোখের সামনে হাত নাড়িয়ে বলল, এখনো তবদা খাওয়ার মতো কিছু বলিনি। মকবুল বুড়ি পছন্দ করতো শুধু, একতরফা। সুরভি নাকি কখনো রাজি হয়নি। ওহ আচ্ছা, তারপর? সেজন্য ওই বুড়ো সুরভিকে নজরে নজরে রাখত। সুরভি বাসায় থাকলে ওর ফ্ল্যাটের আশেপাশে ঘুরঘুর করত, মানে সুযোগ নেওয়ার চেষ্টা করতো আর কি। শুনেছি মাসখানেক ধরে দুজন লোক প্রায়ই সুরভির বাসায় আসতো, কথাবার্তা বলে চলে যেত। ওই বুড়ো নাকি নিজের চোখে দেখেছে। কে আসতো সে ব্যাপারে কিছু বলেছে? না, মকবুল বুড়ো ওদের চিনত না। সুরভিকে জিজ্ঞেস করায় বলেছে অফিসের লোক, কাজে আসে। ওই লোকদের জিজ্ঞেস করলে একই কথা বলেছে। তাদের দেখতে কেমন সে ব্যাপারে কিছু বলেছে? না, সে কথা বলেনি। তবে অন্য একটা ব্যাপারে বলেছে। সুরভি একদিন খুব সাজগোজ করে কোথাও বের হচ্ছিল, সাথে বিশাল বড় দুটো লাগেজ। বুড়ো সন্ধ্যা হয় সুরভি নতুন বাসায় চলে যাচ্ছে, তাই সেও তার পেছনে যায়। ওই দিন সুরভি নদীর পাড়ে উত্তর দিকে যে বিশাল বড় বাড়িটা আছে সেই বাড়িতে গিয়েছিল। পরে যখন ফিরেছে তখন সাথে লাগেজ ছিল না। বুড়ো পরে জিজ্ঞেস করায় ব্যাপারটা এড়িয়ে গেছে। নাইমা চমকে রোহানের দিকে তাকালো। সরু গলায় বলল, আর কিছু জানতে পেরেছেন? না, আর কিছু বলেনি। বললেও কাজের মনে হয়নি।
রোহান পকেটে হাত ঢুকিয়ে একটা মেমোরি কার্ড বের করলো। নাইমার দিকে এগিয়ে দিয়ে বলল, সব কিছু রেকর্ড করা আছে, সময় করে শুনে নিও। আর একটা কথা, আমার মনে হয় মকবুল বুড়ো কেসের ব্যাপারে অনেক কিছু জানে। শুধুমাত্র ঝামেলায় এড়াতে সে সব কথা চেপে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। তবে মকবুল সাহেব এসব কথা আপনাকে বলল কেন? সস্তা নেশার প্রভাবে ভালো মতো মাল পানি খাইয়ে কথা বের করেছি। 20টি রকমের লোভী একটা লোক। আমার পকেট থেকে টাকা বের করে দিয়ে বললাম, চাচা আপনার টাকা পড়ে গেছে। অমনি ছো মেরে টাকাগুলো নিয়ে গেল। কত টাকা দিয়েছেন? 1000 খানেক। সামান্য খবর জোগাড় করতে গিয়ে আপনার অনেক টাকা নষ্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে টাকাগুলো আমি দিয়ে দিতে পারি। রোহান কথা জবাব দিল না। শান্ত চোখে খানিকক্ষণ নাইমার দিকে তাকিয়ে রইল। নরম গলায় বলল, আরেকটা কথা, আমি কোনো ছিনতাইকারী নই। ওদিন বাজি ধরে ওই মহিলার ব্যাগ নিতে গিয়েছিলাম। নাইমা তার কথা জবাব দিল না। রোহান ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করল। তারপরই স্বাভাবিক ভঙ্গিতে উঠে চলে গেল। নাইমা তাকে ডাকতে গিয়েও ডাকল না। হাসপাতালের ভেতরে চলে গেল। ইনানের অবস্থা ভালো। আইসিইউ থেকে বের করে তাকে নর্মাল বেডে দেওয়া হয়েছে। তানজিলার শরীরের অবস্থা স্বাভাবিক হলেও তার মন অশান্ত। তখন থেকে ছেলের হাত ধরে বসে আছে, নড়াচড়া করছে না। রেশমা বেগম বাড়িতে গিয়েছিলেন, তার জায়গায় তানজিলার মা এসেছে। ভদ্রমহিলা মুখ কালো করে একপাশে দাঁড়িয়ে আছেন। নাইমা বলল, আপু কেমন আছেন? আপনার শরীর এখন কেমন? তানজিলা মরা গলায় বলল, শরীর ভালো আছে, নিঃশ্বাস নিচ্ছে। দুশ্চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। শুনেছি পুলিশ নাকি আরিফের খোঁজ পেয়েছে। দুপুরের পর আমাদের সবাইকেও থানায় যেতে বলেছে। নাইমা চকমকে কৃত্রিম উজ্জ্বলতা ফুটিয়ে বলল, এটা তো খুব ভালো খবর। এ কদিন যে দুশ্চিন্তায় গিয়েছে। তানজিলা হাসতে চেষ্টা করল। তার মা বললেন, ইনানের এ অবস্থার কথা তুই আমাকে জানাতে পারতি না? তোর শ্বশুর শাশুড়ি কেউই আমাদের কিছু জানায়নি। আর আজ কত কথাই না শোনালো। নাইমা সব শুনো না শোনার ভান করে বলল, আপু আমার ক্লাস আছে, কলেজে যেতে হবে, বিকালে থানায় যাব, তখন দেখা হবে। তানজিলা হেসে তাকে বিদায় জানালো। নাইমা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে ইনানের গায়ে হাত বুলিয়ে দিয়ে গেল। নাইমা বেরিয়ে যাওয়ায় তানজিলা তার মায়ের সাথে খেকিয়ে উঠল। তীক্ষ্ণ গলায় বলল, ওর সামনে তোমার এসব কথা তুলতে হবে? তুমি কি একবারও খোঁজ নিয়েছ? আমাদের নিয়ে তোমার চিন্তার কথা আমি জানি, কাজেই কোনো ভনিতা করো না। শরীফা চুপ করে গেলেন। মেয়েকে নিয়ে তার খুব একটা চিন্তা নেই, যত চিন্তা সব ছেলেদের নিয়ে। বেশ কয়েকদিন ধরে তার বড় ছেলে অসুস্থ, ডেঙ্গু জ্বর হয়েছে। তাকে নিয়ে হাসপাতালে ছিল, তাই এদিকের খোঁজখবর করেননি। গতকাল রাতে মেয়ের অবস্থা শুনে সকালেই চলে এসেছেন। তবুও তাকে কত কথা শুনতে হচ্ছে। শরীফা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। আরিফ দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, তার চোখ মুখে ক্লান্তির ছাপ। দারোগা সাহেব হাঁটু গেড়ে তার সামনে বসলেন। গম্ভীর গলায় বললেন, সুরভিকে কেন খুন করেছেন? টাকা পাবেন না এজন্য? সে কথা জবাব দিল না। দারোগা সাহেব কঠিন মুখে বললেন, ভদ্রভাবে কথা বলছি, তাই ভদ্রতার মর্যাদা দিতে শিখুন। চুপ করে থাকলেই আপনি রেহাই পাবেন না। হিমির জামিন হয়েছে? হয়েছে। এতক্ষণে হয়তো আপনার বাবার সাথে বাড়িতে চলে গেছে। আমার ছেলে ইনান, ওর কি অবস্থা? সুস্থ আছে তো? সেও ভালো আছে। আরিফ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। খুব ক্লান্ত এবং অসহায় গলায় বলল। কনস্টেবল বলল,
বিকেলে নাকি সবাইকে ডাকা হয়েছে। তখন না হয় একেবারে বলবো। আমি খুব ক্লান্ত, একটু ঘুমোতে চাই। দারোগা সাহেব দরজা ঠেলে বেরিয়ে গেল। একজন কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার কি কিছু বুঝতে পারলেন? এখনো বুঝতে পারছি না, দেখি বিকেলে কি বলে, তারপর সিদ্ধান্ত নেব। একটা ব্যাপারে আমার খুব খটকা লাগছে। আরিফকে যখন ধরা হয় তখন সে বাসের মধ্যে ঘুমিয়েছিল। যে লোকটা পালিয়ে যাচ্ছে সে কি করে ঘুমোতে পারে? তাছাড়া ওনারা বললেন, ওর ভাব দেখে মনে হচ্ছিল কেউ ঘুমের ওষুধ বা এমন এমন কিছু খাইছে। বলতে চাইছে আরিফকে কেউ ফাঁসাচ্ছে? হতে পারে, আবার এমনও হতে পারে যে ছিনতাইকারীর পাল্লায় পড়েছিল, পানির সাথে কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে টাকা পয়সা যা ছিল নিয়ে গিয়েছে। দেখি বিকেলে কি বলে, তারপর অন্য চিন্তা করা যাবে। সুমি নামের মেয়েটা ধরা পড়েছে? ওই থানা থেকে কি কিছু জানিয়েছে? পড়েছে, তাকেও এখানে নিয়ে আসছে। বিকেলের মধ্যে চলে আসবে। মকবুল সাহেব আর ওই দুটো মহিলাকে আসতে বলো, আজ সব ভাঙাচোরা হয়ে যাবে। ঠিক আছে স্যার। কনস্টেবল বেরিয়ে গেল। দারোগা সাহেব চিন্তিত মুখে নিজের চেয়ারে গিয়ে বসলেন। পানির গ্লাস হাতে নিয়ে খুব ধীরে ধীরে পানি পান করতে লাগলেন। তার শরীর ঘেমে গেছে। ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না। যে গরম পড়েছে, বাংলাদেশকে সৌদি আরব মনে হচ্ছে। নাইমার ক্লাস শেষ হয়ে গিয়েছে। সে কলেজ মাঠের এক কোনায় বসে মকবুল সাহেবের কথা শুনছে। রোহান বেশ কাজের ছেলে, খুব ভালো করে রেকর্ড করেছে। প্রতিটা কথা স্পষ্ট শোনা যাচ্ছে। মকবুল সাহেব এলোমেলোভাবে কথা বলছেন, তবে তার কথা বোঝা যাচ্ছে। রোহান তার সাথে বেশ কয়েকটা ছবিও তুলেছে। নাইমা হেসে ফেলল, মনে মনে বলল, মকবুল সাহেবকে অন্য কেউ ভাবতে পারি, তাই ছবিও তুলে রেখেছে। সে সব কিছু গুছিয়ে ব্যাগে ঢোকালো। ঠিক করলো নদীর পাড়ের ওই বাড়িটায় যাবে। সেখানে গেলে নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। এমনও হতে পারে সুরভি ওই লাগেজ ভরে টাকা নিয়ে গেছিল, তারপর ওই বাড়িতে গিয়ে কাউকে দিয়ে এসেছে। যতদূর শুনেছে লোকটা পলাতক, পুলিশ তাকে খুঁজছে। তবুও তার মনে খসখসানি দূর হলো না। অটোরিকশায় উঠে নদীর পাড়ে গিয়ে নামলো। আশেপাশের লোকদের জিজ্ঞেস করতে তারা বাড়িটা দেখিয়ে দিল। দুজন তো বিস্মিত গলায় বলেই বসল, ওই বাড়িতে তো কেউ থাকে না, ওখানে গিয়ে কি করবে? সে সহজ গলায় বলল, পুরনো বাড়ি, তাই দেখতে এসেছে। কলেজের অ্যাসাইনমেন্টের জন্য লাগবে। নাইমা শান্ত পায়ে বেশ খানিকটা পথ হাঁটল। হেঁটে বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাছপালায় ঘেরা বিশাল বড় বাড়ি। আকাশে মেঘ জমেছে, তাই খানিকটা অন্ধকার দেখাচ্ছে। সে বাড়ির ভেতরে ঢুকলো। সদর দরজায় তালা লাগানো। তালার অবস্থা দেখে মনে হয় বেশ পুরনো, কেমন যেন মরিচা ধরে গিয়েছে। বাড়িটাও বেশ অপরিষ্কার, চারদিকে গাছের পাতা পড়ে আছে। সে বাড়ি ঘুরে দেখতে লাগলো। সরল চোখে দেখলে মনে হয় পরিত্যক্ত বাড়ি। বহুদিন ধরে এখানে কেউ থাকে না, তবে খুব সূক্ষ্ম নজরে দেখলে বোঝা যায় এই বাড়িতে লোকের যাতায়াত আছে। দেয়ালের পাশ থেকে সরু রাস্তার মতো চলে গিয়েছে। সেখানকার পাতাগুলো দেখলে মনে হয় কেউ নিয়মিত এর ওপর দিয়ে হাঁটাহাঁটি করে। নাইমা মোবাইল বের করে হাবিবকে নিজের লোকেশন পাঠালো। তারপর সেই পথ ধরে এগিয়ে গেল। খানিকটা যেতেই সে থমকে দাঁড়ালো। তার নাকে হালকা মিষ্টি গন্ধ আসছে, পারফিউমের গন্ধ। সে জানলা দিয়ে ঘরের ভেতরে উকি দিল। ভেতরে আলো জ্বলছে, অর্থাৎ এখানে কেউ আছে। নাইমা আরও কিছু দেখতে যাবে, তার আগে কেউ একজন তীক্ষ্ণ গলায় বলল, কে তুই? এখানে কি করছিস? নাইমা চমকে তার দিকে তাকালো। শক্তপোক্ত চেহারার এক যুবক দাঁড়িয়ে আছে। তার মুখে কালো কাপড় বাঁধা। চোখ দেখে মনে হয় এখনই সব ভস্ম করে দেবে।
নাইমা বলল, কিছু না, আসলে কলেজের অ্যাসাইনমেন্টের জন্য পুরনো বাড়ির বিবরণ লাগবে, তাই দেখতে এসেছি। আমাকে বোকা মনে হয়? ইন্টারনেটের যুগে তুই বাড়ি ঘুরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে এসেছিস? দেখুন, পড়াশোনার ব্যাপারে আমি খুব সিরিয়াস। ইন্টারনেট ঘেঁটে লিখতে তো সবার লেখা এক হয়ে যাবে, তখন আমি আর ফার্স্ট হতে পারবো না। লোকটা তার কথা বিশ্বাস করল না। দাঁত চিবিয়ে বলল, শেষবারের মতো বলছি, কেন এসেছিস সত্যি করে বল। তার চিৎকার শুনে আরও দুজন লোক বেরিয়ে এলো। তাদের মুখে মাস্ক পরা, সাদা শার্ট গায়ে দেওয়া লোকটা বলল, কি হয়েছে? কার সাথে ঝামেলা করছিস? আরে বস, দেখেন তো, এই মেয়েটা এখানে এসে উকিঝুঁকি দিচ্ছে, জিজ্ঞেস করতে বলছে কলেজের অ্যাসাইনমেন্টের জন্য পুরনো বাড়ি দেখতে এসেছে। নাইমা মাথা দুলে হ্যাঁ বলল। অন্য লোকটা বলল, ভাই, এই মেয়েটা যে সে কেউ না, গোয়েন্দাগিরি করে, খবর নিতে এখানে এসেছে। কালো কাপড়ে মুখ ঢাকা লোকটা বিদ্যুৎ গতিতে নাইমার গলা চেপে ধরল। হিসিয়ে বলল, তদন্ত করতে এসেছিস? এত সাহস তোর? নাইমা শান্ত ভঙ্গিতে দুই হাত উঠিয়ে নিজের হিজাবের উপর রাখল। দ্রুত হাতে পিন খুলে লোকটার হাতে বসিয়ে দিল। আচমকা আক্রমণে সে ব্যথায় কুঁকড়ে গেল। গলা ছেড়ে দিয়ে এক পা পেছনে যেতেই নাইমা তার দু পায়ের মাঝখানে সর্বশক্তি দিয়ে লাথি মারল। লোকটা বসে পড়ল। নাইমা এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়াতে শুরু করলো। অন্য লোক দুটো নাইমার পেছনে ছুটল। একজন তো প্রায় তাকে ধরে ফেলেছিল, কিন্তু সে তার হাতে পিন বসিয়ে টান মারল। লোকটার চামড়া ছিলে গেল। সে অন্য হাত দিয়ে নিজের হাত চেপে ধরল। নাইমা প্রাণপণে ছুটছে। হঠাৎই হামজা তার পেছন থেকে বাইক চালিয়ে এসে বলল, ধরা পড়তে না চাইলে উঠে আসেন। নাইমা বাইকে উঠল। কৌতূহলী গলায় বলল, আপনি এখানে কি করে? হামজা তার কথা জবাব দিল না, খুব জোরে বাইক চালাতে লাগলো। বাইক থামলো থানার সামনে। নাইমা শান্ত ভঙ্গিতে বাইক থেকে নামল। সহজ গলায় বলল, আপনি ওখানে কি করছিলেন? বাইক কোথায় পেয়েছেন? হামজা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, অদ্ভুত একটা মেয়ে, একদমই অকৃতজ্ঞ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে নিয়ে এলাম, সামান্য ধন্যবাদটুকু দিতে চাইছে না, উল্টো আমাকেই জেরা করছে। কৌতূহল থেকে জানতে চেয়েছি, তাছাড়া আজকের জন্য আমি ঋণী থাকব না, সময় হলে শোধ করে দেব। হ্যাঁ, তানজিল আপু বলেছিল আপনাকে যেন থানায় নিয়ে আসি, তাই কলেজে গিয়েছিলাম। গিয়ে দেখলাম কোথাও যাচ্ছেন, তাই পিছু নিয়েছি। বাইক নিয়ে পিছু নিয়েছেন, কিন্তু যাওয়ার সময় তো আমি আমার পেছনে কোনো বাইক দেখিনি। ভবিষ্যৎ ভালো, আশা করি সময়ের সাথে অনেক শত্রু বানাতে পারবেন। এখন থানার ভেতরে চলুন, এসব কৈফিয়ত পরে কখনো দেব। নাইমা বিরক্তির নিঃশ্বাস ফেলে থানার ভেতরে ঢুকল। দারোগা সাহেব বললেন, মনে হয় সবাই চলে এসেছে। আরিফ সাহেব, সবাই এসেছে তো? আরিফ ক্ষীণ গলায় বলল, এসেছে। নাইমা চারদিকে চোখ বুলিয়ে নিল। আকরাম সাহেব রেশমা বেগমের গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। তানজিলা ইনানকে জড়িয়ে ধরে চেয়ারে বসা, সুমির হাতে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। মোহন, সবুজ, প্রদীপ, সীমা, এরা সবাইও আছে। নাইমা তার অপরিচিত লোকদের ভালো করে দেখতে লাগলো। না, কারো সাথে ওই মাস্ক পরা লোকদের চেহারা মিলছে না। সে ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করল। দারোগা সাহেব বললেন, সুরভির খুন কে করেছে? সুমি, আপনি করেছেন নাকি আরিফ? আরিফ বলল, আমি করেছি। টাকা মার হয়ে যাওয়ার পর থেকে আমার মন মেজাজ খারাপ থাকতো। দুশ্চিন্তার কারণে নিজের সংসারে অনেক অশান্তি করেছি। তানজিলাকে নানান কথা শুনিয়েছি। সবকিছু মিলে আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এরপর হঠাৎই একদিন জানতে পারলাম সুরভি আপা আগে থেকে টাকা মার হওয়ার ব্যাপারটা জানতো। জেনে বুঝে আমাদের সবাইকে ইনভেস্ট করতে বলেছেন, যেন উনি সেখানে থেকে লাভের অংশ নিতে পারেন।
এই ব্যাপারটা আমি সহ্য করতে পারিনি। নাইমা বলল, সুরভি এমন করেছে কথাটা আপনি কবে জানতে পেরেছেন? সুরভিকে খুন করার 3 সপ্তাহ আগে জানতে পেরেছি। সেদিন উনি অফিসে বসে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আমি সেখানে ছিলাম, এটা উনি খেয়াল করতে পারেননি। সবটা শোনার পর সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে টাকার জন্য উনি এতগুলো মানুষের সাথে প্রতারণা করলেন, সে টাকা আমি ওনাকে ভোগ করতে দেব না। ছুরি ছোড়া জানতাম, তাই ওটাকে নিজের অস্ত্র বানালাম, প্র্যাকটিস শুরু করলাম। তারপরে সব কিছু তো আপনারা জানেন। দারোগা সাহেব বললেন, সব কিছু জানি না, তারপর বলতে থাকুন। তার কণ্ঠ অত্যন্ত গম্ভীর শোনালো। আরিফ বলল, ইচ্ছে ছিল 2 সপ্তাহ প্র্যাকটিস শেষে চূড়ান্ত আঘাত করব, কিন্তু তার আগের দিনই সুরভি আপা আমাদের বাড়িতে আসে, মায়ের কাছে দাওয়াত দিয়ে যায়। আমি অবশ্য ওদের যেতে নিষেধ করেছিলাম, কিন্তু ওরা আমার কথা শুনেনি। তানজিল আর হিমি দুজনে ওই বাসায় যায়। আমি ওখানে আগে থেকে সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। তারপর কি হলো? সুরভি ওদের নিয়ে খেতে বসে। নানান কথায় তানজিলার কাপড়ে ঝোল লেগে যায়, আর সে কাপড় পরিষ্কার করতে বাথরুমে চলে যায়। হিমি ইনানকে কোলে নিয়ে একমনে খাবার খাচ্ছিল। সুযোগে আমি আমার কাজ শেষ করি, তারপর ওখান থেকে পালিয়ে যাই। আরিফ দীর্ঘশ্বাস ছাড়ল। তানজিলা জড়ানো গলায় বলল, তুমি এমন করলে কেন? টাকা পয়সা সম্পত্তি এসব নতুন করে পাওয়া যায়, কিন্তু এখন কি হবে ভাবতে পারছো? ইনান ওর বাবাকে চিরদিনের জন্য হারাবে। আমি, আম্মা, আব্বা, হিমি, একবারও কি তোমার আমাদের কথা মনে পড়েনি? সে মুখ ফিরিয়ে নিল, অসহায় এবং ক্লান্ত গলায় বলল, এত কিছু ভাবলে মানুষ খুন করা যায় না। দারোগা সাহেব বাঁকা চোখে সুমির দিকে তাকালেন, তীক্ষ্ণ গলায় বললেন, আপনার ব্যাপারটা কি? কেন ইনানকে বিষ দিয়েছেন? সুমি হাত জোর করে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি এসবের কিছু জানি না। রোজকার মতো সেদিনও অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আরিফ ভাই আমার সামনে এসে দাঁড়ালো। মুখে মাস্ক, মাথায় ক্যাপ করে আছে। আমি তাকে দেখে বিস্মিত গলায় বললাম, আরিফ ভাই, আপনি এখানে? শুনলাম আপনি নাকি নিখোঁজ ছিলেন, কোথায় গিয়েছিলেন? আরিফ ভাই আমার মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে গেলেন। ফিসফিসিয়ে বললেন, আমার আব্বা জায়গা জমির ব্যাপারে সব কিছু জেনে গিয়েছেন। আমি ওনার সামনে পড়তে চাই না, তাই গা ঢাকা দিয়েছি, বুঝতে পারছো? আমি মাথা দোলালাম। আমার বাড়ির পরিস্থিতি জানি, তাই সন্দেহ করিনি। আরিফ ভাই আমার হাতে একটা চিঠি দিয়ে ওনার বাড়িতে রেখে আসতে বললেন। এর বেশি আর কিছু জানি না। আমি কিছু করিনি। কিছুই করেননি? সত্যি বলছি, আমি কিছু করিনি। তাহলে পালিয়েছিলেন কেন? আমি কোথাও পালিয়ে যাইনি। আমার এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলাম। কোন আত্মীয় অসুস্থ? নম্বর দেন, আমি যোগাযোগ করে দেখতে চাই। সুমি নম্বর দিল। দারোগা সাহেব কল দিয়ে কথা বললেন। জানা গেল সত্যিই সুমির আত্মীয় অসুস্থ। সুমিকে কল দিয়ে যেতে বলা সুমি তাকে দেখতে গিয়েছে। দারোগা সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন, কঠিন মুখে বললেন, মিষ্টিতে বিষ কি করে এসেছে? আপনি কি কিছুই জানেন না? জানি না, সত্যি বলছি জানি না। দোকান থেকে কিনে সাথে নিয়ে গিয়েছিলাম, তাছাড়া আমি বিষ পাবো কোথায়? দারোগা সাহেবের কপালে ভাঁজ পড়ল। মিষ্টিতে অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট যৌগের উপস্থিতি পাওয়া গিয়েছে। সাধারণত এটা ব্যবহার নিষিদ্ধ, সবখানে পাওয়া যায় না। হামজা বলল, মিষ্টির দোকানে খোঁজ নিলে জানা যেতে পারে। তাছাড়া কেউ বাইরে থেকে এটা শুধু উপরের মিষ্টিগুলোতে এর উপস্থিতি পাওয়ার কথা। দারোগা সাহেব বললেন, বেশ ভালো বলেছেন। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী উপরের মিষ্টিগুলোতে অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেটের উপস্থিতি বেশি। নিচের মিষ্টিতে এর উপস্থিতি তুলনামূলক কম। এটা থেকে স্পষ্ট বোঝা যায় কেউ মিষ্টি তৈরির পরে এই কাজ করেছে। হামজা চুপ করে গেল। সুমি বলল, আমি শুধু আরিফ ভাইয়ের কথা মতো কাজ করেছি। এর জন্য আমাকে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব, তবে বিষ অথবা খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস না হলে আরিফ ভাইকে জিজ্ঞেস করে দেখুন। দারোগা সাহেব আরিফের দিকে তাকালো। আরিফ বলল, সুমি সত্যি কথা বলছে। এসবের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। যা করার আমি করেছি। আশা করছি ন্যায় বিচার পাব। দারোগা সাহেব ঘর কাঁপিয়ে হাসলেন। তাচ্ছিল্যের সুরে বললেন, অপরাধী ন্যায় বিচারের কথা বলছে, বেশ ভালো। মোহন, সবুজ, প্রদীপ, সীমা এরা সবাই উপস্থিত থাকলো।
কেউ কোনো কথা বলল না। দারোগা সাহেব তাদের কিছু জিজ্ঞেসও করলেন না, বোধহয় যা কিছু জিজ্ঞেস করার আগেই করে নিয়েছেন। নাইমা বলল, একটা প্রশ্ন থেকেই যায়, মিষ্টিতে বিষ এলো কোথা থেকে? কে বা কারা এ কাজ করেছে সেটা জানা গুরুত্বপূর্ণ। ব্যাপারটার সাথে কেসের সম্পর্ক রয়েছে। দারোগা সাহেব বললেন, আরিফ, আপনি কিছু বলতে চান? আরিফ মাথা দোলালো। তানজিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি হয়তো কখনোই জানবে না, তোমাকে নিয়ে সংসার সাজানোর তীব্র থেকে তীব্রতর ইচ্ছে নিয়ে আমি হারিয়ে গিয়েছি। অযোগ্য লোকেরা সংসার সাজাতে পারে না, প্রিয় মানুষের সাথে বিষণ্ণ দুপুর কাটানোর সুযোগ পায় না। তারা শুধু হারিয়ে যেতে জানে এবং হারিয়েই যায়। পারলে আমাকে ক্ষমা করে দিও। তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, তবে কেউ দেখার আগে সে অশ্রু মুছে ফেলল। নাইমা আর চোখে হামজার দিকে তাকালো, চোখের ইশারায় কিছু বলার চেষ্টা করলো। হামজা বলল, কেউ আরিফ ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে, হয়তো ওনাকে ভয় দেখিয়ে স্বীকারোক্তি দিতে বলেছে। আমার কাছে এমন একটা প্রমাণ আছে যা থেকে স্পষ্ট হয়ে যাবে এই খুনের সাথে আরিফ ভাইয়ের কোনো সম্পর্ক নেই। দারোগা সাহেব বললেন, ওই শার্টের ব্যাপারে বললে ভুলে যান। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি, আরিফই মোহন সেজে শার্ট অর্ডার করেছিল। হয়তো সে এই খুনের জন্য মোহনকে ফাঁসাতে চাইছিল। হামজা চুপ করে গেল। আরিফ বলল, ওটা আমার পছন্দের শার্ট, খুব ভালো লাগে বিধায় অর্ডার দিয়ে আনিয়েছিলাম। খুনের আগের দিন সুরভির বাসার পরিস্থিতি দেখতে গিয়ে ফেলে এসেছি। শার্টটা তানজিলার হাতে পড়বে বুঝতে পারিনি, তাই মোহনের নাটক সাজাতে বাধ্য হই। নাইমা বলল, এটাও সাজানো। আরিফ ভাই মিথ্যে বলছে। সুরভি যে বাসায় থাকতো সেই জানালা বরাবর ফাঁকা মাঠ। ঘটনার 2 দিন আগে সেই মাঠে কয়েকটা ছেলে ক্যামেরা লাগিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল রাতের পরিবেশ ক্যামেরাবন্দি করে ভিডিও তৈরি করবে। সেই ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে স্পষ্ট খুনির চেহারা দেখা গিয়েছে। ওই ক্লিপটা হামজা ভাইয়ের কাছে আছে। আমি ঠিক বলছি? নাইমা হামজার দিকে তাকালো। হামজা বলল, আমি এটাই বলতে যাচ্ছিলাম। মাঝপথে দারোগা সাহেব আমাকে থামিয়ে দিলেন। আপনারা এখানে অপেক্ষা করুন, আমি গিয়ে ওই ভিডিও ক্লিপটা নিয়ে আসছি। দারোগা সাহেব তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে, আমরা সবাই অপেক্ষা করছি, আপনি যেতে পারেন। প্রয়োজন পড়লে 2 জন কনস্টেবলকে সাথে নিয়ে যান। দরকার নেই, যে কাজটা করেছে সে এখানেই আছে, তবে প্রমাণ ছাড়া আঙ্গুল তুলতে চাই না। দারোগা সাহেব হাসলেন। নাইমা তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকালো। একটু আগে তাকে যারা আক্রমণ করেছে তাদের সাথে এখানের কারোর চেহারা মিলছে না। মাস্কের বাইরের চেহারাও মিলছে না, নাকি তার ভুল হচ্ছে? মিলছে, তবে ধরতে পারছে না। সে ব্যাপারটা নিয়ে ভাবল না। হামজা বেরিয়ে যাওয়ার পরপর বলল, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাড়ি ফিরতে হবে। ভাইয়া আমায় নিতে এসেছে, আমি চলে যেতে চাই। তার কথা শেষ হতে হাবিব থানায় ঢুকলো। দারোগা সাহেব তাকে যাওয়ার অনুমতি দিলেন। নাইমা ভাইয়ের হাত ধরে বেরিয়ে গেল। থানার বাইরে খানিকটা দূরে তারা 3 জন মিলিত হলো। হামজা বলল, এতে কি কাজ হবে? আরিফ ভাই যেভাবে স্বীকারোক্তি দিচ্ছে বা সেসব প্রমাণ পেয়েছি, তাতে তাকেই দোষী মনে হয়। নাইমা বলল, এক ব্যাপার খেয়াল করতে পারছেন না, আরিফ ভাই যদি জানালা দিয়ে ছুরি ছোড়ে তবে সে হিমি, ইনান এবং তানজিলাকেও দেখতে পেত। ওরা বাসার ভেতরে থাকতে সে কেন ছুরি ছুড়বে? যেখানে খুন হলেই দোষ ওদের উপর পড়ত। আরিফ ভাই কি একটা দিন অপেক্ষা করতে পারতো না? হয়তো তার হাতে সময় ছিল না, ওই দিনই কাজটা করতে চাইছিল। শুধু তাই নয়, এর বাইরে ছুরি ইনান, হিমি এদের গায়েও লাগতে পারত। আরিফ ভাই সেই ঝুঁকি কেন নিবে? সেখানে সে নিজের মায়া না করে ইনানকে দেখতে হাসপাতালে এসেছে, যেখানে এই ব্যাপারটা বেমানান লাগছে। বুঝতে পেরেছি, কিন্তু দারোগা সাহেব সবাইকে থানা আটকে রেখেছে। ওদের মধ্যে কেউ হলে কিভাবে আসবে? আসবে, যে কোনো উপায়ে তাকে আসতে হবে। আর একটা ব্যাপার, আরিফ ভাইয়ের হাতের দাগগুলো খেয়াল করেছেন? দাগগুলো বেশ গভীর, কিন্তু অস্পষ্ট। মনে হয় কেউ ওনাকে বেঁধে রেখেছিল। হামজাদ দাঁড়ালো না, সোজা আরিফদের বাড়িতে চলে গেল। নাইমা হাবিবের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো যেখানে তার সাথে রোহানের প্রথম দেখা হয়েছিল। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর হাবিব বলল, গলা শুকিয়ে গেছে, পানি আছে তোর কাছে? নাইমা মাথা দোলালো, তার কাছে পানি নেই। হাবিব বলল, বড় রাস্তার দিক চল,
পানি না পেলে বুকের ছাতি ফেটে মরে যাব। সে বাইকে উঠল। হাবিব দোকানের সামনে বাইক থামিয়ে 1 বোতল পানি কিনল। হাতে মুখে পানি ছড়িয়ে পাশে তাকিয়ে দেখলো নাইমা নেই। সে পানির বোতল ফেলে বাইকে উঠল। বাইক স্টার্ট নিচ্ছে না, বোধহয় তেল শেষ হয়ে গিয়েছে। হাবিব দীর্ঘশ্বাস ছেড়ে ব্যস্ত হয়ে পড়ল। অনেকক্ষণ হলো সন্ধ্যা নেমে গেছে। আজ পূর্ণিমা, চাঁদের আলো বেশ তীক্ষ্ণ, চারদিকে ছড়িয়ে আছে। সবকিছু প্রায় স্পষ্ট দেখা যায়। একটা লোক মাটিতে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু করা। একজন লোক তার 2 হাত পিঠের সাথে মুষড়ে ধরে আছে, অন্যজন গলা চেপে ধরছে। নাইমা নিঃশব্দে হেঁটে গিয়ে একজনের কাঁধে আঘাত করল। লোকটা মাটিতে পড়ে যেতে যেতে বলল, কানা নাকি তুই, চোখে দেখিস না? সে একটু বেখেয়ালি হতে হামজা তাকে আক্রমণ করে বসল। বুকের খাঁচা বরাবর বেশ কয়েকটা ঘুষি দিল, কিন্তু তার সাথে পেরে উঠল না। আঘাত করার চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র নিজেকে বাঁচাতে চাইল। লোক দুটোর মুখে কাপড় বাঁধা। নাইমা বেশ ভালোই লড়াই করছে। তার কৌশলগুলো বেশ পরিপক্ক। এক পর্যায়ে সে লোকটাকে মাটিতে ফেলে দিল। অন্যজন এগিয়ে এসে নাইমাকে ধরতে যাবে, তখনই কেউ একটা লোকটার মাথায় বাড়ি মারল। লোকটা এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে পালিয়ে গেল। হামজা তার পিছনে যেতে গিয়েও গেল না, পড়ে যাওয়া লোকটাকে শক্ত করে ধরে রাখল। রোহান বলল, ঠিক সময় এসেছি। কি বলো? হ্যাঁ, তোমার কিন্তু আমাকে ধন্যবাদ জানানো উচিত। নাইমা তার কথার জবাব দিল না। হামজার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না ঋণ রাখবো না। হামজা মুখ বেঁকিয়ে লোকটার মুখের কাপড় সরালো। বিস্মিত গলায় বলল, তাহলে তুমি? ততক্ষণে হাবিব চলে এসেছে। সে প্রায় দমবন্ধ অবস্থায় বলল, নাইমা ঠিক আছিস? সব কিছু ঠিক আছে। নাইমা অল্প হাসল। লোকটার মুখে আলো ফেলে বলল, ঠিক আছে ভাইয়া। তুমি কি একে চিনতে পারছো? এত কিছু করেও শেষে বোকা বনে গেল। রোহান বলল, বড়ই আফসোস। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।